জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো বায়ুর কার্যের পদ্ধতি, মানে ক্ষয়কার্য, অপসারণ এবং সঞ্চয়। পার্ট 22 থেকে আমরা বায়ুর কাজ সম্পর্কে আলোচনা করব। বায়ুর বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন রকম যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো সম্পর্কে জানব। নদী আর হিমবাহ যেমন তিনটে কাজ করত, ঠিক সেম বায়ুও তিনটি কাজ করে, একটা ক্ষয়কার্য, অপসারণ এবং সঞ্চয়। অপসারণ মানে কিছুই না, যে কোনো কিছু জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানে স্থানান্তরিত করা। এখানে একটা কথা বলি, এই যে বায়ুর যে কাজটা আছে, মেনলি জেনে রাখবে বায়ু কিন্তু কাজ করে প্রধানত মরু অঞ্চলে। কেন করে সেটা আমি একটা আলাদা ভিডিওতে আলাদা পার্ট করে সেটা আমি বলে দেবো। শুধু এখন যেটা বিষয় সেটা হচ্ছে বায়ুর এই তিনটি কাজ। এবার এই যে তিনটি কাজ আছে, এই তিনটি কাজগুলো কোন কোন পদ্ধতিতে করে সেগুলো জানবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্ষয়কার্য। তো বায়ু ক্ষয়কার্য কী পদ্ধতিতে করে? অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ, এই তিনটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু বায়ু ক্ষয়কার্য করে থাকে। বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো এবার একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ যেটাকে ইংরাজিতে বলা হয় অ্যাব্রেশন। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি এঁকেছি, ছবিটাকে বলে নিই। এটা একটা কিছুই না, একটা মরু অঞ্চল, এখানে বালি আছে। ঠিক আছে, এটা একটা শিলাখণ্ড, এই যে জায়গাটা দেখছো গোল, এটা একটা শিলাখণ্ড, লিখে দিচ্ছি আমি, এটা একটা বড় কোনো শিলাখণ্ড। ঠিক আছে, আর এই দিকটা মসৃণ অংশ মানে প্লেন, আর ছোট ছোট যে পার্টিকেলসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বালুকণা বা কোনো প্রস্তরখণ্ড। তো অবঘর্ষ পদ্ধতিটা কি হয় না, এই যে বালুকণা আছে বা প্রস্তরখণ্ড আছে এগুলো বহু বছর ধরে বাতাসের সঙ্গে ভেসে বেড়ায় বা বয়ে বেড়ায়। তো এগুলো যখন এই শিলাখণ্ডে এরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়, মানে ধাক্কা খায়, তখন এই বালুকণাগুলির বা প্রস্তরখণ্ডগুলোর আঘাতে এই জায়গাটা অবশ্যই কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তো একেই কিন্তু বলা হয় অবঘর্ষ পদ্ধতি। যদি এক কথায় লিখতে বলা হয় যে 2 নাম্বার যে অবঘর্ষ কাকে বলে, তাহলে আমরা এটাই লিখব যে মরু অঞ্চলে টোটাল, কারণ প্রথমেই বলেছি যে বায়ুর কাজ মেনলি কিন্তু মরু অঞ্চলে হয়, আর একটা হয় সেটা উপকূল অঞ্চলে, তো মরু অঞ্চলেই কিন্তু মেন। তো মরু অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড বালুকা বাতাসে বয়ে যায়, বহু বছর ধরে কিন্তু প্রবাহ চলতে থাকে। এই প্রস্তরখণ্ড বা বালুকাগুলোর ঘর্ষণেই এই শিলাস্তর বা এই শিলাখণ্ডটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। কারণ কি, এই যে দেখো অ্যারো চিহ্নটা দিয়েছি, তার মানে কি এদিক থেকে বয়ে যাচ্ছে, যখনই বয়ে যায় বহু বছর ধরে বয়ে যেতে যেতে এই জায়গাটা কিন্তু ধাক্কা খাবে, আঘাত পেয়ে ক্ষয়প্রাপ্ত হবে। একেই বলবো এইভাবে যে ক্ষয়টা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলো কি? ভেন্টিফ্যাক্ট, ড্রেকান্টার, ইয়ারদাং, জিউগেন আর গৌড়। এগুলো আমি যখন ভূমিরূপগুলো বলবো যে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে তখন আমি বলে দেবো। তো এখনও বলে দিচ্ছি, এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, কারণ অনেক সময় প্রশ্নতে আসতে পারে যে বায়ুর ক্ষয়কার্যের মানে বায়ুর অবঘর্ষের ফলে কোন কোন ভূমিরূপগুলো গড়ে ওঠে, তো এই উদাহরণগুলো দিয়ে দেবে। দেখো অবঘর্ষ ক্ষয় মানে কাকে বলে, নদী বা বায়ুর ক্ষেত্রে, নদী হিমবাহের ক্ষেত্রে যেমন ছিল এখানেও কিন্তু সেম, মানে প্রত্যেকটা জায়গায় অবঘর্ষ ক্ষয় মানেই জানবে ছোট ছোট নুড়ি বা বালি বা প্রস্তরখণ্ড কি হবে না মেঝেতে বা শিলার গাত্রে কি হয়, ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষয় করবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। মানে ঘর্ষণ, ঘর্ষণ মানে আমরা জানি সেম, যেমন নদীতে পড়েছি বা বায়ুতে, যেমন নদীর ক্ষেত্রে যেমন আমরা পড়েছি যে দুটো মোটা নুড়ি বা বোল্ডার কেলো কী হয়, যে নিজেদের মধ্যে ঘর্ষণ হয়, নিজেদের মধ্যে ধাক্কা খায়, দিয়ে ভেঙে টুকরো টুকরো হয়, সেটাকে আমরা ঘর্ষণ বলি। এখানেও কিন্তু সেম, আমি আর এক্সট্রা ছবি আঁকলাম না,
এটাতেই দেখাবো এই যে বালুকণাগুলো বা প্রস্তরখণ্ড ভেসে যাচ্ছে বা বয়ে বেড়াচ্ছে এগুলো বাতাসের সাথে, এগুলো তো নিজেদের মধ্যেও ধাক্কা খায়। নিজেদের মধ্যে ধাক্কা খেলে কি হবে, এগুলো আরও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় পরিণত হয়। এটাকেই আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। এবার যদি বলা হয় ঘর্ষণ ক্ষয় কাকে বলে, সুন্দর করে আমরা লিখব যে মরু অঞ্চলে বায়ুর ধাক্কায় বায়ুবাহিত প্রস্তরখণ্ডগুলির নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, ফলে বড় বড় প্রস্তরখণ্ডগুলি ভেঙে ক্ষুদ্র বালিকণায় পরিণত হয়। একে ঘর্ষণ বলে। তার মানে বোঝা গেল যে সেম যেমন নদীর ক্ষেত্রে ছিল, বড় প্রস্তরখণ্ডগুলো নিজেদের মধ্যে কি হয়, সংঘর্ষ হয়, মানে ধাক্কা খায়, দিয়ে ছোট ছোট কোনো নুড়ি বালি কাঁকড়ে পরিণত হয়, সেটাই ঘর্ষণ ক্ষয়। নেক্সট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে অপসারণ বা ডিফ্লেশন। অপসারণ মানে কিছুই না, আগে বললাম যে ধরো এই জায়গাটা একটা মরুভূমি আছে, এখানে প্রচুর বালি আছে, তো এই বালিগুলো উড়ে গিয়ে যখন দূরবর্তী কোনো স্থানে গিয়ে পড়ে বা অপসারিত হয়, সেটাকে আমরা বলি অপসারণ। এর মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, মরুভূমির প্রসার হয়। মানে ধরো এতটা দূর পর্যন্ত মরুভূমি আছে, এই জায়গাটায় কৃষি জমি আছে, তো বালিগুলো উড়ে গিয়ে এখানে পড়লো, তাহলে কৃষি জমিটা কিন্তু মরুভূমিতে পরিণত হলো। কার জন্য না, অপসারণের জন্য। তো এক্ষেত্রে একটা মাথায় প্রশ্ন আসতেই পারে যে মরুভূমির তো প্রসার হচ্ছে, ঠিক আছে, এটা বোঝা গেল, কিন্তু এখানে ক্ষয়টা কোথায় হয়, যে এটা ক্ষয়ের পদ্ধতি ধরা হচ্ছে, তাহলে অপসারণের মাধ্যমে ক্ষয় কিভাবে হয়? কিছুই না, এখানে ক্ষয় বলতে এটাই যে এই যে বালিগুলো ছিল, এখানে তো দু একটা বালি উড়ে যায় না, লক্ষ লক্ষ টন বালি উড়ে যায়, বহু বছর ধরে উড়ে যায়, দেন পার্শ্ববর্তী জায়গায় গিয়ে এই জায়গায় মরুভূমির প্রসার হয়। তার মানে কি, এখানে বালিটা ছিল, এখান থেকে সরে গিয়ে এখানে হলো, মানে এখান থেকে অপসারিত হয়ে এখানে গেল। তো এই জায়গায় যে বালিটা ছিল পরবর্তীকালে যে নেই আর রইল না, তার জন্যই বলা হয় যে এই জায়গাটা ক্ষয় হয়েছে। তো এটা কিসের জন্য হয়েছে, অন্য কিচ্ছু না, অবঘর্ষণা, ঘর্ষণও নয়, জাস্ট বালিটা এখান থেকে এই পার্শ্ববর্তী এলাকায় গেছে কার জন্য না, অপসারণের জন্য। ওই জন্য ক্ষয়কার্যটাকে বলা হয় অপসারণের একটা পদ্ধতি। এখানে যেমন ঠোকাঠুকি লাগে বা এই শিলাখণ্ডে আঘাতপ্রাপ্ত হয়, এখানে সেরকম ব্যাপার নয়, এখানে বালিগুলো ছিল, পরবর্তীকালে উড়ে গিয়ে এই জায়গাটায় যায়, তার জন্য অপসারণটাকেও একটা ক্ষয়ের পদ্ধতি বলা হয়। কারণ প্রথম অবস্থায় এখানে বালি থাকলে পরবর্তীতে এখান থেকে বালিটা সরে যায়, তাই কিছুটা হলেও বালি এখানে কম হয়, বা অনেক সময় হয়তো এই জায়গাটায় বালিটা থাকেও না, এদিকটায় হয়, এবং এখানে গিয়ে অপসারণের ফলেও কিন্তু অনেক ভূমিরূপ গড়ে ওঠে। আমরা অনেক সময় নাম শুনেছি, মানে শুনেছি যে অনেক ধূলিঝড় হয়। ধূলিঝড় হয় না, ধূলিঝড়গুলো অ্যাকচুয়ালি কী হয়, যে ধূলিঝড়ের মাধ্যমেই যে এখান থেকে বালি উড়ে গিয়ে কিন্তু এখানে পড়ে। বিভিন্ন নাম আছে, যেমন আমরা জানি যে থর মরুভূমিতে আঁধি, সাহারা মরুভূমিতে সাইমুম। তো এগুলো অ্যাকচুয়ালি এই অপসারণ প্রক্রিয়ার দ্বারা এই আঁধি বা সাইমুম যখন হয়, তখন এখান থেকে বালি উড়ে গিয়ে এখানে যায়। তো তার জন্য এটাকে বলা হয় অপসারণ পদ্ধতিতে এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কি ক্ষয় হলো? ক্ষয় নয়, এই জায়গাটা তখন আমি কি বলবো, যে অপসারণের মাধ্যমে সঞ্চয় হয়েছে, কারণ এখান থেকে এখানে এসে জমা হয়েছে, একই সঙ্গে দুটো কাজ হলো। বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি অবঘর্ষ, ঘর্ষণ এবং অপসারণ তিনটে হয়ে গেল। এবার বায়ুর কাজের মধ্যে তাহলে ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কি কি জানলাম, এবারে আমরা যেটা জানবো অপসারণ, মানে বায়ুর এই যে অপসারণ বা বহন কার্যের পদ্ধতি, মানে কি কি প্রক্রিয়ায় অপসারণ করে, মানে বহন করে বা এক জায়গা থেকে অন্য জায়গা বালিগুলো সরিয়ে নিয়ে যায়। কি কি, একটা হচ্ছে লম্ফদান, নেক্সট ভাসমান অবস্থায় বহন, আর একটা হচ্ছে গড়াতে গড়াতে যাওয়া। এক্ষেত্রে একটা কথা বলি, এখানে দুবার কিন্তু অপসারণ হবে, মানে অপসারণের মাধ্যমে একবার ক্ষয় হয়, এটা দেখতেই পেলে, মানে বালিটা এক জায়গা থেকে অন্য জায়গা বয়ে নিয়ে যায়। আবার এই যে বালিটা এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছে, এটাও তো বায়ুর একটা মেন কাজ, এই যে বায়ুর একটা মেন কাজ, তো সেই বয়েও কিভাবে নিয়ে যায়, কি কি পদ্ধতি, এই তিনটি পদ্ধতি। তাহলে এখানে কিন্তু ক্ষয়কার্যের পদ্ধতির মধ্যে সাব পয়েন্ট একটা অপসারণ হলো, বয়ে নিয়ে যায় যার ফলে ক্ষয় হয়, আবার মেন পয়েন্টও কিন্তু একটা অপসারণ আছে। তো এই অপসারণের পদ্ধতিগুলো এটা, যদিও এই অপসারণ এবং এই অপসারণটা সেম, এখানে যেভাবে বালি উড়িয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে,
তো আমি এখানেও বলতে পারি এই জায়গা থেকে এই যে জায়গায় বালিগুলো যাচ্ছে কি কি পদ্ধতিতে যায়। তো সেম একই পদ্ধতি, লম্ফদান, ভাসমান আর গড়ানো প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে জানবো। তো আমরা বলি যে অপসারণ বা বহন কার্যের পদ্ধতি যেমন তিনটি হলো, এই তিনটে আমরা একটা চিত্রের মাধ্যমেই বোঝার চেষ্টা করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লম্ফদান। লম্ফদান মানেটা শুনেই বুঝতে পারছি যে যে কোনো কিছু লাফিয়ে লাফিয়ে যাওয়া। এখানে কি লাফিয়ে যাবে? জানি যে মরু অঞ্চলে একমাত্র বালিকণাগুলো যায়। কিভাবে যায় দেখো, যে দেখতেই পাচ্ছ, ধরো এই যে জায়গাটা লিখেছি লম্ফদান, মানে এখান থেকে একটা কোনো নুড়ি এরকমভাবে এলো, লাফিয়ে আবার এখানে গেল, এখান থেকে এরকমভাবে এলো, লাফিয়ে এই জায়গাতে গেল, এখান থেকে এইভাবে এসে এইভাবে গেল, যেতেই পারে, কারণ এখান থেকে একটা নুড়ি এখানে পড়লো, আবার উড়ে গিয়ে এই জায়গাতে পড়লো, এখানে একটা পড়লো, এরকম করলো। তার মানে এটাকে কি বলে? লাফিয়ে, যেমন আমাদের একটা ক্রিকেট বল ড্রপ খেতে খেতে যায়, ঠিক সেরকম। তাই এটাকে বলা হয় লম্ফদান। ভালো ভাষায় কি লিখব না, মরুভূপৃষ্ঠে সঞ্চিত বালিকণার ওপর বায়ুবাহিত বালিকণাগুলি আঘাত করে ও লাফাতে লাফাতে অগ্রসর হয়, একেই বলা হয় লম্ফদান পদ্ধতি। লম্ফদানটাকে ইংরাজিতে কি বলা হয়? সল্টেশন, SALTATION। পরবর্তী পদ্ধতি হলো ভাসমান অবস্থায় বহন। মানে নাম শুনে বুঝতে পারছি যে যেগুলো মানে কিভাবে যায় এক জায়গা থেকে অন্য জায়গা, না ভেসে ভেসে যায়। যেমন এখানে দেখতেই পারছো ভাসমান পথে, মানে এই যে বালুকণাগুলো আছে এগুলো কি হয়? ভেসে ভেসে যায়। প্রত্যেকটা হালকা, মানে কি রকম হয় প্যাটার্নটা? এরকমভাবে ভাসে, এরকমভাবে ভাসে, বা এরকমভাবে ভাসে, এরকমভাবে ভাসে। এইভাবে ভাসতে ভাসতে কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গা যায়। তবে এই ক্ষেত্রে এই কণাগুলোর ব্যাস কিন্তু 0.6 মিলিমিটার হতে হবে। ব্যাস 0.6, তার মানে বুঝতেই পারছো এগুলো খুবই সূক্ষ্ম হয়, কারণ খুব বড় আর ভারী হলে নিশ্চয়ই এগুলো উড়তে পারবে না, ভেসে বেড়াতে পারবে না, তাই ছোট হতে হবে। তো আমরা এটাই লিখব যে সূক্ষ্ম কণা ব্র্যাকেটের মধ্যে 0.6 মিলিমিটার ব্যাস বায়ুতে ভাসমান অবস্থায় উড়ে যায়। তার মানে কি উড়ে গিয়ে, মানে এই জায়গাটায় ছিল প্রথমে, দেখো এখান থেকে উপরে উঠছে, অ্যারো দেওয়া আছে, উপর থেকে উঠে ভাসমান হয়ে হয়তো এই জায়গাটায় আসবে, বা এই জায়গাটা এখানে উড়ে বেড়াবে। তার মানে কি এখান থেকে এক জায়গা থেকে আর এক জায়গাটা গেল, এটাই বলা হয় ভাসমান অবস্থায় বহন। ইংরাজিতে বলা হয় সাসপেনশন, SUSPENSION, সাসপেনশন। নেক্সট আছে গড়াতে গড়াতে যাওয়া, যেটাকে ইংরাজিতে বলা হয় ট্র্যাকশন, TRACTION, ট্র্যাকশন। ঠিক আছে, গড়াতে গড়াতে যাওয়া মানে কি? গড়িয়ে যাওয়া। মানে ধরো কোনো ঢালু জায়গা থেকে যদি একটা বল ছেড়ে দিই, ক্রিকেট বলকে ছেড়ে দিই, তাহলে ড্রপ না খেয়ে যেমন মেঝের উপর দিয়ে সোজা এইভাবে গড়িয়ে 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 চলে যাবে, সেটা যেমন যায়, ঠিক এখানেও সেম। মরু অঞ্চলে কি হয়? যেগুলো বড় প্রস্তরখণ্ড, একটু আগে বললাম যেগুলো হালকা সেগুলো ভেসে যায়, 0.6 মিলিমিটার ব্যাস। আর যেগুলো বড়, মানে ধরে নাও 50 থেকে 60 মিলিমিটার ব্যাস, সেগুলো কি হয়? সেগুলো তার ভেসে যেতে পারে না, সেগুলো এই মেঝে বা এই মরু অঞ্চলের উপর দিয়েই গড়িয়ে গড়িয়ে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় বোঝায়। কারণ কি? বায়ুর জন্য, বায়ুর আঘাতে। ঠিক আছে, বায়ুরও তো একটা জোর আছে, বায়ুরও তো একটা ক্ষমতা আছে, তো সেই জন্যই যায়। যেমন যে কোনো জায়গায় ধরো এখানে একটা বল আছে, ক্রিকেট বল আছে, এখান থেকে আমি যদি খুব জোরে ফু দিই বা কিছু দিয়ে আঘাত করি, যেমন গড়িয়ে গড়িয়ে, ড্রপ না খেয়ে কিন্তু এরকম খুব হালকাভাবে এগিয়ে যাবে। ঠিক এখানেও সেম, গড়িয়ে গড়িয়ে এগিয়ে যায়। তো এটাই বায়ুর টানে ভূপৃষ্ঠের উপর গড়াতে গড়াতে এগিয়ে যায়, এটা হচ্ছে গড়ানো প্রক্রিয়া, এটাকে বলা হয় ট্র্যাকশন। এর ব্যাসটা হতে হবে 50 থেকে 60 মিলিমিটার। তাহলে এখানে বোঝা গেল যে আমরা জানলাম যে অপসারণের মাধ্যমে ক্ষয় হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে গিয়ে ক্ষয় হয়। আর এটা জানলাম যে বায়ুর তো তিনটি মেন কাজের মধ্যে একটা কাজ অপসারণ, তো সেই অপসারণ বা বহন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যে বালিগুলো উড়ে যায় সেটা কিভাবে যায়। বা অনেক সময় যদি প্রশ্ন আসে যে এই যে ক্ষয় কার্যের যে অপসারণের মাধ্যমে ক্ষয়টা হয়, এরও যদি আমি সাব পয়েন্ট করি, মানে এই যে বয়ে নিয়ে যায়, উড়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গা, তো কিভাবে যদি বলা হয়, প্রশ্ন করা কিভাবে উড়ে যায়, সেগুলো কি পদ্ধতি, তো এই তিনটে পদ্ধতিই কিন্তু সেম।
কিন্তু অপসারণটা আমাদেরকে দুবার লিখতে হবে, যেহেতু জানি যে বায়ু বা নদী বলো বা হিমবাহ বলো প্রত্যেকের 3টে কাজ। তো এখানে অপসারণটা আমাদের কিন্তু দুবার আসবে, তাই গুলিয়ে ফেলবে না, একটা ক্ষয়ের মাধ্যমেও কিন্তু অপসারণটা থাকবে। ঠিক আছে। আবার এখানে যদি আমি কোনো জায়গায় সাব পয়েন্ট করে আরও পয়েন্ট করতাম, তাহলে ক দিয়ে হয়তো লিখতাম যে এখান থেকে যে বালিগুলো উড়ে যায়, একটা লিখতাম আমি ভাসমান প্রক্রিয়া, খ দিয়ে লিখতাম লম্ফদান প্রক্রিয়া, গ দিয়ে লিখতাম গড়ানো প্রক্রিয়া, এটা কিন্তু লিখতাম, কারণ এটা আর ওই প্রক্রিয়াটা সেম। তবুও প্রশ্নতে যদি আসে দুবার আলাদা আলাদা করে লিখবে, কারণ এখানে 3টে তো মেন কাজ। এবার আমি নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সঞ্চয় কাজ। এরপর আছে বায়ুর সঞ্চয় কার্যের পদ্ধতি। তো বায়ুর এই যে উড়ে যায় বালিকণাগুলো যেভাবে সঞ্চয় হয়, তো তার 3টে পদ্ধতির মধ্যে প্রথমটা হচ্ছে অধঃপাতন, তারপর উপলেপন, আর একটা হচ্ছে অধিগ্রহণ। অধঃপাতন ইংরাজিতে কি সেডিমেন্টেশন। অধঃপাতন মানে কি, এই পদ্ধতিতে বালিকণাগুলো কি হয়, খুব ধীরে 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 সঞ্চিত হয়। ঠিক আছে। উপলেপন ইংরেজিতে হচ্ছে অ্যাক্রিশন। এই যে আমি বললাম যেগুলো লাফিয়ে লাফিয়ে যায় বা ভাসমান বা গড়াতে গড়াতে যায়, সেগুলো যখন সঞ্চয় ঘটে তখন তাকে বলবো উপলেপন। তাহলে বোঝা গেল যে উপলেপনের ক্ষেত্রে দুটো পদ্ধতি লাগবে, একটা হচ্ছে লম্ফদান আর একটা প্লাস গড়ানো। ঠিক আছে। এই দুটো পদ্ধতির মাধ্যমে যখন বালিকণাগুলো সঞ্চয় হয় তখন তাকে কি বলবো না উপলেপন। আর অধিগ্রহণ মানে আমি জানি যে যখন কোনো জায়গাটা আমি গ্রহণ করিনি, মানে কোনো একটা ফাঁকা জায়গা আছে, সেখানে ধরো বালিকণাগুলো দীর্ঘদিন ধরে সঞ্চিত সঞ্চিত হয়ে মরুভূমির প্রসার ঘটেছে, সেক্ষেত্রে আমি কি বলবো যে এটা অধিগ্রহণ। সেই জায়গাটা হচ্ছে অধিগ্রহণ পদ্ধতি। জায়গাটা নয়, মানে সেই প্রক্রিয়াটা হলো অধিগ্রহণ প্রক্রিয়া। তাহলে 3টি প্রক্রিয়া, একটা প্রক্রিয়ায় বালিকণা ধীরে ধীরে সঞ্চয় হবে, সেটাকে বলবো অধঃপাতন। পাতন আমরা কাকে বলি জানি, ঊর্ধ্বপাতন অধঃপাতন পড়েছি। আর লম্ফদান গড়ানো প্রক্রিয়া যেটা সঞ্চয় হবে সেটা উপলেপন প্রক্রিয়া। আর যখন বালিকণাগুলো অসমতল কোনো ভূপৃষ্ঠের সঞ্চয় ঘটবে তখন সেটাকে বলবো অধিগ্রহণ। বায়ুর ক্ষয়, অপসারণ, সঞ্চয়, এই 3টি মেন কাজ আমাদের হলো, এবং এই কাজগুলো কোন কোন পদ্ধতিতে ঘটে সেটা আলোচনা করলাম। নেক্সট আমরা ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো আলোচনা করব। আজকের এই ভিডিওটায় যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।